Hello student, welcome to Haldar E-Academy অনলাইন প্ল্যাটফর্ম। হালদার E-Academy অনলাইন প্ল্যাটফর্মে আরও একবার তোমাদের স্বাগত। বিগত কয়েকটা ক্লাসে আমরা ক্লাস 7-এর পরিক্রমণ গতি চ্যাপ্টারটি আলোচনা করেছি, সেটারই একটি অংশ আজকে আমি পড়াবো। এর আগে আমরা আলোচনা করেছি যে পরিক্রমণ গতি কাকে বলে, তারপরে তার উত্তরায়ণ, দক্ষিণায়ন, রবিমার্গ, পৃথিবীর কক্ষপথ সম্পর্কে ধারণা লাভ করেছি। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে যে পৃথিবী এই কক্ষপথে বিভিন্ন বছরের বিভিন্ন সময়ে তার অবস্থান কি থাকে এবং তার ফলে যে এই বিভিন্ন ঋতুগুলো আসে সেইগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। এখানে দেখো একটা ছবি দেওয়া আছে। এই 4টে ঋতু সম্পর্কে এখানে বলা হয়েছে। গ্রীষ্ম ঋতু, শরৎ, শীত আর বসন্ত। ঠিক এরকমভাবে আমাদের ঋতুগুলো পরিবর্তন হচ্ছে। আমরা যেহেতু উত্তর গোলার্ধে বসবাস করছি, তাই উত্তর গোলার্ধের সাপেক্ষে আমরা বিষয়টা আলোচনা করব। দেখো, প্রথম যে ছবিটা রয়েছে, উত্তর গোলার্ধে বসন্তকাল বলে লেখা রয়েছে। পৃথিবী তার কক্ষপথে ঘুরতে 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 এমন একটা জায়গায় এই 21শে মার্চ তারিখে, এই যে ডেটটা লেখা আছে 21শে মার্চ তারিখে এমন একটা জায়গায় চলে আসে যে বিষুব রেখায় যে লম্বভাবে সূর্যরশ্মি পড়ে। ঠিক আমি যদি এরকম একটা চিত্র অঙ্কন করি, কক্ষপথের, এটা কক্ষপথ, মাঝখানে আছে সূর্য, এবার পৃথিবী রয়েছে বিভিন্ন অবস্থানে, বিভিন্ন জায়গায় রয়েছে। এবং সেটা 66.5 ডিগ্রি কোণ করে হেলে রয়েছে। ঠিক আছে, এবার দেখো এই যে পজিশনটা, এরকম একটা পজিশনে যখন আসে পৃথিবী, তখন এটা 21শে মার্চ তারিখে কি হয়, দেখা যায় যে বিষুব রেখার ওপর, অর্থাৎ নিরক্ষরেখার ওপর সূর্যরশ্মি একদম লম্বভাবে কিরণ দিচ্ছে। তখন কি হয়, তখন এই জায়গাটা, পৃথিবীতে সর্বত্রই দিন এবং রাত্রি সমান হয়। অর্থাৎ সমস্ত জায়গায় পৃথিবীতে 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত্রি হয়। সব জায়গার স্থানীয় যে সময়, সেখানে 6টার সময় সূর্য ওঠে, সকাল 6টায়, এবং সন্ধ্যে 6টায় অস্ত যায়। এই যে ঘটনাটা ঘটলো, অর্থাৎ নিরক্ষরেখায় সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দিচ্ছে এবং দিন রাত্রি সমান হচ্ছে, এই বিষয়টাকে বলা হয় বিষুব বা ইকুইনক্স। দেখো তোমাদের এখানে বলা আছে বিষুব বা ইকুইনক্স। বিষুব কথার অর্থ হচ্ছে সমান দিন এবং রাত্রি। তাহলে 21শে মার্চ তারিখে এই সময় উত্তর গোলার্ধে দিন এবং রাত্রি সমান হচ্ছে, সেই রকম একটা পজিশনে পৃথিবী থাকছে। নেক্সট আমরা চলে যাই যে আবার কোন পজিশনে পৃথিবী যাচ্ছে। এই সময় দেখো, এই 21শে মার্চ তারিখে তখন আমাদের এখানে কি কোন কাল থাকে, সেটা হচ্ছে বসন্তকাল। আচ্ছা, এরপরে পৃথিবী কোন পজিশনে যায়? আচ্ছা, এইখানে আরেকটা বিষয় বলে রাখা দরকার যে 21শে মার্চ, এই মার্চ এপ্রিল মাস আবহাওয়াটা
যেটা বললাম যে এই সময় আমাদের এখানে বসন্তকাল থাকে। বসন্তকালে কীরকম থাকে আবহাওয়াটা, থাকে ওই গরমও থাকে না আবার ঠান্ডাও থাকে না, ঠিক তার মাঝামাঝি থাকে। সেজন্য এই সময় উত্তর গোলার্ধে অর্থাৎ আমাদের দেশে তখন বসন্তকাল। এই বসন্তকালীন মহাবিষুব বলা হয় 21শে মার্চ তারিখটাকে বসন্তকালীন মহাবিষুব, বসন্তকালীন বিষুব বা মহাবিষুব বলা হয়। তাহলে কি বলা হচ্ছে? এটাকে বিষুব বলা হচ্ছে, মহাবিষুবও বলা হচ্ছে বা বসন্তকালীন বিষুবও বলা হচ্ছে। দেখো এখানে কি বলা হচ্ছে, এই যে এই বক্সটাতে বলা হয়েছে যে সূর্যঘড়ির ছায়া। তোমার সূর্যঘড়িটায় 21শে মার্চ, 21শে জুন আর 22শে ডিসেম্বর দুপুর 12টায় সময়ের ছায়া দৈর্ঘ্য মেপে দেখো কোন দিন সব থেকে ছোট ছায়া পড়লো, কোন দিন সব থেকে বড় ছায়া পড়লো। আচ্ছা, এখানে দেখো কিছু তারিখ দেওয়া আছে, যেমন 21শে মার্চ। 21শে মার্চ তারিখে যেহেতু দিন রাত্রি সমান থাকে তাই ছায়ার দৈর্ঘ্য কিন্তু মাঝামাঝি হবে। আবার এখানে 22শে ডিসেম্বর দুপুর 12টার সময় উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন হয় এবং দিনের দৈর্ঘ্য কম হওয়ার জন্য ছায়ার হচ্ছে সবচেয়ে দীর্ঘ হয়। আবার 21শে জুন তারিখে উত্তর গোলার্ধে দিন বড় এবং রাত্রি ছোট হওয়ায় দিনের দৈর্ঘ্য বেশি হওয়ায় ছায়া সব থেকে কম দীর্ঘ হবে। তাহলে বোঝা গেল যে কোন সময় কোন দিনে সূর্যঘড়ির ছায়া ছোট ছায়া পড়বে এবং বড় ছায়া পড়বে। নেক্সট আমরা চলে যাচ্ছি অন্য টপিকে, উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল। এবার হচ্ছে 21শে মার্চ বিষয়টা আমরা বুঝেছি। 21শে মার্চের পর পৃথিবী ধীরে ধীরে এমন একটা পজিশনে আসে যেখানে সূর্যের কিরণ সব থেকে বেশি পড়ে উত্তর গোলার্ধে, লম্বভাবে কিরণ দেয়। এর ফলে উত্তর গোলার্ধে ক্রমশ দিন বড় হয়, অর্থাৎ 12 ঘন্টার বেশি হতে থাকে আর রাত্রি ছোট হতে থাকে। সূর্যের উত্তরায়ণের এই সময়টা উত্তর গোলার্ধে হচ্ছে গ্রীষ্মকাল। অর্থাৎ এই যে পজিশনটা আমি আঁকলাম, এই সময় দেখো উত্তর গোলার্ধ যেটা, এটা হচ্ছে উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে রয়েছে। তার ফলে কি হচ্ছে, সূর্য রশ্মি লম্বভাবে কিরণ দিচ্ছে, তার ফলে 12 ঘন্টার বেশি দিন হচ্ছে, অর্থাৎ বড় দিন, এবং রাত্রি ছোট হচ্ছে এবং এখানে গ্রীষ্মকাল সংঘটিত হচ্ছে। তারপরে দেখো এখানে লেখা আছে সংক্রান্তি, তখন এবং এখন। বছরের সব থেকে বড় আর সব থেকে ছোট দিন দুটো প্রাচীনকাল থেকেই বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ ছিল। কিসের জন্য গুরুত্বপূর্ণ ছিল? যেমন বছর গণনার জন্য গুরুত্বপূর্ণ ছিল, শস্য রোপণ এগুলোর জন্য গুরুত্বপূর্ণ ছিল। এখনো ভারত, আয়ারল্যান্ড, চীন, দক্ষিণ আমেরিকায় সংক্রান্তি উপলক্ষে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রচলিত। অর্থাৎ সব থেকে বড় দিন দুটোকে আমরা সংক্রান্তি হিসাবে মানি এবং অনেক আচার অনুষ্ঠান আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি। সেগুলোর পেছনে কিন্তু এই ভৌগোলিক কারণটি বর্তমান। নেক্সট আমরা চলে আসি 21শে জুন, যে পৃথিবী নিজ কক্ষপথে যে জায়গাটায় আসে সেটার কথায়, যে এমন একটা জায়গায় আসে যে উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখার ওপর সূর্য লম্বভাবে কিরণ দেয়, যেটা বলা হয়েছিল যে কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয়
এবং উত্তর গোলার্ধে সবথেকে বড় দিন এবং দক্ষিণ গোলার্ধে সবথেকে রাত, দক্ষিণ গোলার্ধে সবথেকে ছোট হয়। দিন উত্তর গোলার্ধে বড় হয় এবং দক্ষিণ গোলার্ধে সবথেকে দিন ছোট হয়। আর তারিখটা হচ্ছে 21শে জুন। এই পজিশনটা হচ্ছে 21শে জুনের। এর আগে যে পজিশনটার কথা বলেছিলাম সেটা কি? সেটা হচ্ছে 21শে মার্চ, যেটাকে মহাবিষুব বলছে। এই সময় দেখা যায় সুমেরু বৃত্তে 24 ঘন্টায় সূর্যকে দেখা যায়, আর কুমেরু বৃত্তে 24 ঘন্টা অন্ধকার থাকে। এটাকে এই দিনটাকেই বলা হয় কর্কট সংক্রান্তি। কর্কট সংক্রান্তি, এই যে লেখা আছে দেখো, কর্কট সংক্রান্তি, অর্থাৎ 21শে জুন তারিখটাকে আমরা বলবো কর্কট সংক্রান্তি। এরপরে যে পজিশনে পৃথিবী আসে, আচ্ছা আর একটা কথা বলে রাখি যে এই কর্কট সংক্রান্তি এই সময়টাতে 21শে জুন তারিখে তখন আমাদের এখানে কি থাকে, অর্থাৎ উত্তর গোলার্ধে তখন গরমকাল এবং দক্ষিণ গোলার্ধে তখন শীতকাল। এরপরে যেটা আসে সেটা হচ্ছে উত্তর গোলার্ধে শরৎকাল। 21শে জুনের পর কি হয়, উত্তরায়ণ শেষ হয়ে পৃথিবীর সূর্যের দক্ষিণায়ন শুরু হয়ে যায়। সূর্যের লম্ব রশ্মি আবার বিষুব রেখার দিকে সরতে থাকে। অর্থাৎ এই যে উপবৃত্তাকার কক্ষপথ, আমি প্রথমেই বললাম যে এটা হচ্ছে 21শে মার্চ, এটা 21শে জুন, আর যে অর্থাৎ এটা হচ্ছে মহাবিষুব, আর এটা হচ্ছে কর্কট সংক্রান্তি। এরপরে যেটা আসবে 21শে জুনের পরে যেটা আসবে সেটা আসবে হচ্ছে 23শে সেপ্টেম্বর। 23শে সেপ্টেম্বর। এই সময় কি হচ্ছে, আবার সেই বিষুব রেখার দিকে অর্থাৎ নিরক্ষরেখার দিকে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে। এর ফলে দিন রাত্রি সব জায়গায় সমান হচ্ছে। এই সময়টা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর মাস। এই জন্য এই সময়টাই হচ্ছে শরৎকাল আমাদের উত্তর গোলার্ধে। এবং 23শে সেপ্টেম্বরকে কি বলা হয়, সেটাকেও বিষুবই বলা হয়। কি বিষুব বলা হয়, সেটা বলা হয় জলবিষুব, অর্থাৎ শরৎকালীন বিষুব। 23শে সেপ্টেম্বরকে বলা হয় শরৎকালীন বিষুব বা জলবিষুব। আমরা এর আগে যেটা বিষুব দেখেছি সেটা হচ্ছে 21শে মার্চ তারিখে, যেটাকে বলা হচ্ছে মহাবিষুব, আর যেটা 23শে সেপ্টেম্বরে যেটা ঘটছে সেটাকে বলা হচ্ছে জলবিষুব। এরপরে দেখে নিই যে পৃথিবী এরপর কোন অবস্থানে বা কোন পজিশনে আসছে। 23শে সেপ্টেম্বরের পর থেকে যখন পৃথিবী কক্ষপথের এমন একটা জায়গায় আসে যেখানে কি হয় যে দক্ষিণ গোলার্ধ তখন সূর্যের সামনে আসে এবং দক্ষিণ গোলার্ধে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়। এর ফলে কি হয়, এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দিচ্ছে। এর ফলে কি হয়, শীতকাল, এই সময়টা আমাদের এখানে হচ্ছে শীতকাল, যেহেতু তির্যকভাবে সূর্যরশ্মিটা পড়ছে এখানে। এবং দক্ষিণ গোলার্ধে তখন হচ্ছে গ্রীষ্মকাল। এবং এই সময় এমন একটা পজিশনে আসে পৃথিবী, তখন কি হয়, এই 22শে ডিসেম্বর এই সময়টাতে পৃথিবী কক্ষপথের এমন একটা জায়গায় আসছে যেখানে মকরক্রান্তি রেখা অর্থাৎ 23.5 ডিগ্রি দক্ষিণ, এই যে 23.5 ডিগ্রি দক্ষিণ
এই অক্ষরেখাটায় সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দিচ্ছে এবং দক্ষিণ গোলার্ধের দিন সব থেকে বড় হচ্ছে, উত্তর গোলার্ধের দিন সব থেকে ছোট হচ্ছে। কুমেরু বৃত্তে 24 ঘন্টায় সূর্যকে দেখা যাচ্ছে আর সুমেরু বৃত্তে 24 ঘন্টাই অন্ধকার থাকছে। দেখো এই যে কুমেরু বৃত্ত, সেখানে সূর্যকে দেখা যাচ্ছে 24 ঘন্টায়, আর অন্যদিকে এই জায়গাটায় সবটাই কিন্তু রাত্রি 24 ঘন্টায়। এই যে সময়টা, এই সময়টা হচ্ছে 22শে ডিসেম্বর। এই 22শে ডিসেম্বরকে বলা হচ্ছে মকর সংক্রান্তি। এর আগে যেটা 21শে জুন তারিখে ঘটেছিল সেটা ছিল কর্কট সংক্রান্তি, আর 22শে ডিসেম্বরকে মকর সংক্রান্তি বলা হচ্ছে। আচ্ছা, এরপর দেখো একটা বিষয় বলে দেওয়া আছে যে বড়দিন কি আসলে বড়দিন? তোমরা কি খেয়াল করেছো যে যীশু খ্রিস্টের জন্মদিন অর্থাৎ 25শে ডিসেম্বরটাকে আমরা বড়দিন বলে থাকি? এটা কেন বলা হয়? কারণ 22শে ডিসেম্বর অর্থাৎ মকর সংক্রান্তির কিছুদিন পরেই হচ্ছে এই যীশু খ্রিস্টের জন্মদিন বা বড়দিন। এই সময় থেকে উত্তর গোলার্ধে আবার দিন বড় হতে শুরু করে। সেই জন্য উত্তর গোলার্ধে এটাকে বড়দিন বলেই পালিত হয় বা বড়দিন হিসাবেই আখ্যা দেওয়া হয়। নেক্সট দেখো কি বলা হয়েছে, আলোকিত রাত্রি এবং অন্ধকার দিন। বিষয়টা কেমন মানে উল্টো পাল্টা বা কেমন একটা লাগছে শুনতে। আলোকিত রাত্রি, আলোকিত মানে রাত্রিটা আলোকিত আর দিন হচ্ছে অন্ধকার। হ্যাঁ, এই বিষয়টা একমাত্র দেখা যায় সুমেরু এবং কুমেরু বৃত্তে। দেখো এখানে বলা হচ্ছে যে ছোটবেলা থেকেই আমরা দেখে আসছি যে দিনের পর রাত্রি এবং রাত্রির পর দিন, এই বাঁধা নিয়মেই কিন্তু আমরা চলছি। সেটা কিন্তু শুধুমাত্র আমাদের অবস্থানের জন্য। আমরা পৃথিবীর এমন একটা জায়গায় থাকি, অর্থাৎ আমরা উত্তর গোলার্ধে কর্কট ক্রান্তি রেখার কাছাকাছি আমরা রয়েছি। সেই হিসাবে আমরা যেগুলো অনুভব করি সেগুলোই আমরা দেখি। অর্থাৎ আমরা দিনের পর রাত্রি, রাতের পর দিন এটা হয় এই বিষয়টাই জানি। কিন্তু সুমেরু বৃত্তে যারা বসবাস করেন অর্থাৎ 66.5 উত্তর এবং 66.5 দক্ষিণ অক্ষরেখা থেকে সুমেরু এবং কুমেরুতে সারা বছরই সূর্যের আলো কিন্তু এখানে বাঁকাভাবে পড়ে। এর ফলে কি হয়, অর্থাৎ বাঁকাভাবে পড়লে কি হচ্ছে, সুমেরু বৃত্তীয় অঞ্চলের সূর্য কখনোই দিগন্তের নিচের দিক থেকে ওঠে না বা অস্ত যায় না। সূর্য প্রায় দিগন্তের সমান্তরালে আকাশের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে চলাচল করে। এই সময়ে কিন্তু 24 ঘন্টায় একটানা দিনের আলো থাকে। অর্থাৎ স্থানীয় সময় অনুসারে যখন রাত হওয়া সত্ত্বেও সূর্যকে আমরা আকাশে দেখতে পাই সেই সময়, যেখানে সুমেরু বৃত্ত বা কুমেরু বৃত্ততে এই সময় রাত হওয়া সত্ত্বেও সূর্যকে আকাশে দেখা যায়। এবং সেপ্টেম্বর থেকে জানুয়ারির সময়টাও একইভাবেই দক্ষিণ গোলার্ধে কুমেরু বৃত্তীয় অঞ্চলে এই রকম আলোকিত রাত্রি সহ একটানা দিন হয়। আলোকিত রাত্রি বলতে মানে রাত্রিতেও কিন্তু দিন সংগঠিত হয় সেখানে, অর্থাৎ সূর্যের আলো সেখানে হালকাভাবে থাকে এই সেপ্টেম্বর থেকে জানুয়ারি অবধি। তাহলে কি হচ্ছে, সুমেরু বৃত্ত এবং কুমেরু বৃত্ত থেকে সুমেরু এবং কুমেরু পর্যন্ত এই যে অঞ্চলটা, সেখানে সূর্যরশ্মি বাঁকাভাবে কিরণ দিচ্ছে, তার ফলে 6 মাস রাত্রি 6 মাস দিন হয়। এবং গোটা পৃথিবীতে দিনের পর রাত্রি, রাত্রির পর দিন সংগঠিত হলেও রাত্রিতেও কিন্তু সেখানে সূর্য দেখা যায়। আবার একটানা কখনো সেখানে 6 মাস রাত্রিও সংগঠিত হচ্ছে। এরপরে দেখো কি বলছে, মধ্যরাত্রির সূর্য।
মার্চ থেকে জুন বা জুলাইয়ের সময়। অর্থাৎ আমাদের এখানে যখন উত্তর গোলার্ধে যখন মোটামুটি গ্রীষ্মকালের দিকে এগোচ্ছি আমরা, সেই সময় কানাডা, ডেনমার্ক, আলাস্কা, নরওয়ে, সুইডেন এবং আইসল্যান্ডের কিছু কিছু জায়গায় এবং স্থানীয় সময় অনুযায়ী গভীর রাত্রিতেও কিছু সময়ের জন্য দিগন্ত রেখায় সূর্য দেখতে পাওয়া যায়। নরওয়ের উত্তরে হ্যামারফেস্ট বন্দরে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সূর্যকে রাতের বেলায় একদম স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। এই জন্য একে বলা হয় মধ্যরাত্রির সূর্যের দেশ। অর্থাৎ নরওয়েকে বলা হয়, নরওয়ের হ্যামারফেস্ট উত্তরে নরওয়েটাকে বলা হয় মধ্যরাত্রির সূর্যের দেশ। এই সম্পর্কেও তোমাদের প্রশ্ন আসতে পারে। এরপরে দেখো সুমেরু এবং কুমেরুতে আর কি কি ঘটনা ঘটে থাকে। সেপ্টেম্বর থেকে জানুয়ারি এই সময়টা সুমেরুভিত্তিক অঞ্চলের সূর্য একেবারেই ওঠে না। তখন দিনের পর দিন 24 ঘন্টাই অন্ধকার থাকে, যেটা আগে আমি বললাম যে 6 মাস রাত্রি এবং 6 মাস দিন হয়। এই অন্ধকার দিন সহ একটানা রাত্রি যখন সংগঠিত হচ্ছে, তখন কিন্তু এই সুমেরু এবং কুমেরুতে একটানা 6 মাস দিন এবং 6 মাস রাত্রি হচ্ছে এবং সূর্যের উত্তরায়ণের সময় সুমেরুতে টানা 6 মাস দিন হয়। এই সময় কুমেরুতে 6 মাস রাত্রি হয়। দক্ষিণায়নের সময় কুমেরুতে টানা 6 মাস দিন এবং সুমেরুতে 6 মাস রাত হয়। এবার এই রাত্রি চলাকালীন সময়ে মাঝে মাঝে রামধনু বা রঙের অনেক রঙের ছটা দেখা যায়। এটা কেন দেখা যায়? বায়ুমণ্ডলের বিভিন্ন আয়নিত গ্যাসের সঙ্গে সূর্যরশ্মির সংঘর্ষের ফলে এই মেরু অঞ্চলের আকাশে অনেক রকম বিচ্ছুরিত আলোর সৃষ্টি হয়, সেটা দেখতে ভীষণ সুন্দর। সেই এই যে রংধনু, এটাকে বলা হয়, বা একটা আলোর আভা দেখা যায়, যেটাকে বলা হয় সুমেরুতে বলা হয় সুমেরু প্রভা এবং কুমেরুতে বলা হয় কুমেরু প্রভা। তাহলে রাত্রে এই ঘটনাগুলো কিন্তু ঘটছে যখন টানা 6 মাস রাত্রি থাকছে। দেখো এবার কিছু মগজাস্ত্রের কিছু প্রশ্নের কথা বলা হচ্ছে, যে ভেবে দেখো যে কি হতে পারে পৃথিবীর অক্ষটা যদি পৃথিবীর কক্ষের ওপর লম্ব হতো। কক্ষের ওপর লম্ব হওয়া মানে পৃথিবীর অক্ষ এরকম সোজা হতো, অর্থাৎ 66.5 ডিগ্রি যদি না বেঁকতো তাহলে কি হতো? বৃহস্পতির অক্ষটা ঠিক সেরকমই কক্ষের ওপর লম্ব, তাহলে কি হতো? এরপরে যেটা বলা হয়েছে যে পৃথিবীর অক্ষ যদি কক্ষতলের সমতলে থাকতো, অর্থাৎ অক্ষটা যদি এরকম হতো তাহলে কি হতো? যেটা ইউরেনাসে রয়েছে। এই দুটো ক্ষেত্রে দিন রাত এবং ঋতু পরিবর্তন কেমন হতো বলো তো? পৃথিবীর কোথায় সারা বছর দিন রাত্রি সমান থাকে? 21শে মার্চ তারিখে স্থানীয় সময় অনুযায়ী কটার সময় টোকিও, কলকাতা, সিডনিতে সূর্য উঠবে? আর 4 জুলাই, 25শে জানুয়ারি, 20 সেপ্টেম্বর বিষুবরেখার যে কোনো জায়গায় কখন সূর্য উঠবে? 23শে সেপ্টেম্বর স্থানীয় সময়ে কটার সময় নিউ ইয়র্ক, দিল্লি, কায়রোতে সূর্য ডুববে? এই সমস্ত প্রশ্নের উত্তরই কিন্তু আমরা আলোচনা করেছি এবং তোমরা সেগুলো ভেবে তোমরা উত্তর দেবে। নেক্সট হচ্ছে ঋতু বৈচিত্র্য এবং আমরা। এখানে একটা গল্প রয়েছে, দেখো রিয়া আর পিন্টু মিলে এই ছবিটা এঁকেছে। দেখো কি সুন্দর ছবি ওরা এঁকেছে। এই ছবিতে দেখতে পাচ্ছ যে প্রথমে সূর্যের ছবি এঁকেছে, যেটা বোঝা যাচ্ছে যে গরমকাল। এরপর যে দুর্গাপুজো হচ্ছে সেটা হচ্ছে শরৎকাল। আবার দেখো বৃষ্টি পড়ছে, অর্থাৎ বর্ষাকাল। আর এখানে দেখো বড়দিন হচ্ছে, অর্থাৎ শীতকাল।
এই 4টে ছবি এরা এঁকেছে, পিন্টু এবং রিয়া। তুমিও তোমার মতো এঁকে ফেলো ঋতুগুলো ও তার ফল ফুল সবজি গাছপালা বিভিন্ন উৎসব খাবার দাবার এই সমস্ত এঁকে ফেলতে বলছে। ঋতু বৈচিত্র্য প্রাচীনকাল থেকে মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ সময়ের গণনা, ক্যালেন্ডার তৈরি, কৃষিকাজ, অন্যান্য জীবিকা এই সবই কিন্তু, তারপর ধর্মীয় অনুষ্ঠান, সেগুলোও হচ্ছে ঋতু নির্ভর। এছাড়াও হচ্ছে একটা জীবের বৃদ্ধির ক্ষেত্রেও এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রেও ঋতু পরিবর্তন খুবই প্রয়োজনীয়। সারা বছর ধরে ঋতুগুলোর যাওয়া এবং আসার ফলে সবটাই আমাদের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সবটাই কিন্তু নির্ভর হচ্ছে ঋতুর ওপর এবং এই ঋতু বৈচিত্র্যের ওপর। এবার দেখো, একটা খুব সুন্দর একটা ছক দেওয়া হয়েছে। সেই ছকে তোমাদের কিন্তু দেখো, এটার যে হেডিংটা আছে সেখানে লেখা আছে, ভেবে দেখেছো উত্তর আর দক্ষিণ গোলার্ধের ঋতুগুলো উল্টো? দেখো, প্রথম যে ছকটা সেখানে কি বলা হয়েছে, 21শে মার্চ উত্তর গোলার্ধে দিনরাত্রি সমান হয়। সেই সময় কি কাল? বসন্তকাল। ঋতু অনুযায়ী ফল ফুল উৎসবের নাম পলাশ, জলপাই, এবং এই সময় হোলি উৎসব আমরা পালন করি। দক্ষিণ গোলার্ধে সেই সময় দিনরাত্রি সমান এবং শরৎকাল। আচ্ছা, 21শে জুন তারিখে সবচেয়ে বড় দিন, এই সময় হচ্ছে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল। ঋতু অনুযায়ী ফল ফুল হচ্ছে আমরা বলতে পারি আম, কাঁঠাল, এবং উৎসব হিসাবে লিখতে পারো যে বাসন্তী পুজো বা অন্নপূর্ণা পুজো, এটা লেখা যেতে পারে। আচ্ছা, এখানে হচ্ছে দক্ষিণ গোলার্ধের সবচেয়ে ছোট এটা হবে দিন, আর দক্ষিণ গোলার্ধে তখন কি কাল? এটা হবে শীতকাল। নেক্সট যেটা হচ্ছে 23শে সেপ্টেম্বর, এখানে কি হয়? ঠিক দিন রাত্রি সমান, দিন রাত সমান, অর্থাৎ এটাকে শরৎকালীন বিষুব বলা হয় বা জলবিষুব বলা হয়। এই সময় দেখো শিউলি, কাশ, আতা এগুলো হচ্ছে, আর হচ্ছে দুর্গাপুজো হচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে দক্ষিণ গোলার্ধে। দক্ষিণ গোলার্ধে এই সময় এখানে দিন রাত্রি সমান, এরকমই হবে এখানে লেখা, এবং দক্ষিণ গোলার্ধে হচ্ছে বসন্তকাল। এরপরে যেটা আছে 22শে ডিসেম্বর, সবচেয়ে ছোট। কি হবে সবচেয়ে ছোট? সবচেয়ে ছোট হচ্ছে দিন, এবং উত্তর গোলার্ধে এই সময় শীতকাল। ঋতু অনুযায়ী যে ফুল, সেটা ফুল হিসাবে আমরা ডালিয়া লিখতে পারি, এবং শীতকালের যে ফল সেগুলো হচ্ছে ফল হিসাবে লেখা যায় কমলা লেবু, আর যে উৎসব সেটা আমরা লিখতে পারি বড়দিন।
এরপর এসে যাই দক্ষিণ গোলার্ধে, এটা হচ্ছে সবচেয়ে বড় দিন। নেক্সট যেটা হবে দক্ষিণ গোলার্ধে সেই সময় কি কাল? গ্রীষ্মকাল বা গরমকাল। এইভাবে তোমরা ছকের মাধ্যমে কিন্তু খুব সুন্দর একটা চার্ট তৈরি করতে পারবে এবং এই হিসাবে তোমরা ছবিও অঙ্কন করতে পারবে, যেটা আমাদের আগে যেটা তোমরা দেখলে, এই যে এই ধরনের একটা চিত্রও তোমরা অঙ্কন করে ফেলতে পারবে এইটার ভিত্তিতে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো একটা শব্দ সন্ধান রয়েছে। শব্দ সন্ধানের মধ্যে ওপর নিচে রয়েছে সূর্যের আপাত বার্ষিক গতি। এটাকে কি বলে? 1 নম্বরে যেটা আছে সেটাকে বলা হয়, দেখো সেটা হবে 1 নম্বর হচ্ছে রবি মার্গ। কি বলা হচ্ছে? সূর্যের আপাত বার্ষিক গতিকে বলা হয় রবি মার্গ। এরপর 2 নম্বর আছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবথেকে কম হয় যে অবস্থানে, সেটাকে কি বলবো? অনুসুর। তারপরে আছে 5 নম্বরে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবথেকে বেশি হয় যে অবস্থানে, সেটাকে কি বলবো? সেটাকে হচ্ছে বলবো অপসূর। 7 নম্বরে বলছে এই বলের জন্য পৃথিবীর সমস্ত কিছুকে নিজের দিকে আকর্ষণ করে, সেটা হচ্ছে মাধ্যাকর্ষণ। নেক্সট আমরা পাশাপাশিতে চলে আসি, সেটা হচ্ছে মেরু প্রভার অপর নাম। 2 নম্বরে রয়েছে মেরু প্রভার অপর নাম, এটা হবে অরোরা বা সুমেরু কুমারকে অরোরা বলা হয়, মেরু প্রভার অপর নাম। নেক্সট হচ্ছে 3 নম্বরে আছে সমান দিন ও রাত্রি, যেটাকে বলা হয় বিষুব। নেক্সট আছে 6 নম্বরে বার্ষিক গতির অপর নাম পরিক্রমণ। পরিক্রমণ। নেক্সট 4 নম্বর আছে উত্তর মেরুকে যা বলে, অর্থাৎ এটা হচ্ছে সুমেরু। যে বছরে 366টা দিন থাকে তাকে কি বলে? 8 নম্বরে রয়েছে, সেটা হচ্ছে অধিবর্ষ। আচ্ছা, নেক্সট যে প্রশ্নগুলোয় আমি চলে যাব, হাতে কলমে যে প্রশ্নগুলো তোমাদের রয়েছে সেগুলো হচ্ছে কোন কোন ঋতুতে বেশিরভাগ দিন নীল আকাশ দেখা যায়? সেটা হচ্ছে শরৎ ও বসন্ত ঋতুতে। তারপরে আছে কোন ঋতুতে মাঠের মাটি ফেটে যায়? গ্রীষ্ম ঋতুতে। কোন ঋতুতে পুকুরগুলো জলে ভর্তি থাকে? সেটা হচ্ছে বর্ষা ঋতুতে। কোন কোন ঋতুতে বন্যার সম্ভাবনা থাকে? সেটাও হচ্ছে বর্ষা ঋতুতে। কোন কোন ঋতুতে ডোবা, খাল, বিল ছেঁচে মাছ ধরা হয়? সেটা হচ্ছে গ্রীষ্ম ঋতুতে। কোন ঋতুতে সূর্য পূর্ব আকাশের সবথেকে দক্ষিণ ঘেঁষে ওঠে? সেটা হচ্ছে শীত ঋতুতে। কোন ঋতুতে দুপুর 12টায় ছায়ার দৈর্ঘ্য সবথেকে বেশি হয়? সেটাও হচ্ছে শীত ঋতুতে। এর আগেই আমরা এই প্রশ্নটা পেয়েছি। কোন ঋতুতে খুব কোকিল ডাকে? সেটা হচ্ছে বসন্ত ঋতুতে। উত্তর গোলার্ধে কোন ঋতুতে সবথেকে বড় দিন হয়?
সেটা হচ্ছে গ্রীষ্ম ঋতুতে। 25শে ডিসেম্বর বড়দিন। এই দক্ষিণ গোলার্ধে গরম না ঠান্ডা? সেই সময় হচ্ছে দক্ষিণ গোলার্ধে গরম। আচ্ছা, এরপর দেখো বলা হচ্ছে বিজ্ঞানীরা আন্টার্কটিকা মহাদেশ অভিযানে ডিসেম্বর মাসে কেন যান? কারণ হচ্ছে আন্টার্কটিকা মহাদেশ দক্ষিণ গোলার্ধে অবস্থিত এবং 23শে সেপ্টেম্বরের পর থেকে দক্ষিণ গোলার্ধে সূর্যের দিকে ঝুঁকতে থাকে, তাই সেখানে দিনের দৈর্ঘ্য বেশি হয় এবং রাতের দৈর্ঘ্য কম হয় এবং অতিরিক্ত ঠান্ডার তুলনায় একটু কম ঠান্ডা এখানে থাকে। এই কারণেই বিজ্ঞানীরা এই ডিসেম্বরে আন্টার্কটিকার যাত্রা করেন। এর পরের প্রশ্ন রয়েছে যে জুলাই না জানুয়ারি কোন মাসে আমরা সূর্যের বেশি কাছে আসি? আমরা আগেই এটা আলোচনা করেছি যে জুলাই মাসে উত্তর গোলার্ধে, যেহেতু আমরা উত্তর গোলার্ধে বাস করছি, তাই উত্তর গোলার্ধ জুলাই মাসে সূর্যের সব থেকে কাছে আসে। তাহলে এই প্রশ্নগুলো দিয়েই আমরা আজকের ক্লাসটা শেষ করছি। পরবর্তীকালে আরও যে নতুন নতুন ক্লাস পাবো সেখানে আমরা আরও অন্য টপিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।